Recording in progress. দেখেন আজকে হচ্ছে 25শে নভেম্বর 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 59তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 22তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো রেফারেন্স। তো রেফারেন্সটা আসলে আমাদের দেওয়ানি কার্যবিধিতে শুধু একটা আদালতেরই রেফারেন্স এখতিয়ার আছে, সেটা হলো হাইকোর্ট বিভাগ। আর রেফারেন্সের বাংলা বলা যেতে পারে অভিমত। আপিল এখতিয়ার আছে জেলা জজ হাইকোর্ট বিভাগ, রিভিশন এখতিয়ার আছে জেলা জজ হাইকোর্ট বিভাগ, রিভিউ এখতিয়ার আছে যতগুলা দেওয়ানি আদালত সবগুলারই রিভিউ এখতিয়ার আছে। বাট যদি রেফারেন্সের কথা আসে, শুধু রেফারেন্স আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের। এবং এই রেফারেন্স সম্পর্কে আলোচনা করছে আমাদের দেওয়ানি কার্যবিধির 43 আদেশে এবং ধারা হচ্ছে 113, ধারা 113। আর রেফারেন্স আসলে যখন নিম্ন আদালত বা আপিল আদালত যখন কোনো মামলার ওনার কাছে বিচার চলমান আছে এমন সময় যদি আইনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব হয়, তাছাড়া যে ক্ষেত্রে ওই ডিগ্রিটা হচ্ছে আপিল অযোগ্য, মানে ওই ডিগ্রিতে আপিল করারও কোনো সুযোগ নাই, তখন ওই আদালত ওই মামলাটা হাইকোর্ট বিভাগের পরামর্শ গ্রহণের জন্য বা অভিমত গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে পারে। মানে পরামর্শ নেওয়া, যে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে, হাইকোর্টের কাছে পাঠানো যে এই পরিস্থিতিতে কি করা উচিত, তার অভিমত, এটাই হলো রেফারেন্স। আমাদের ফৌজদারি কার্যবিধিতে একটা সময় পর্যন্ত ওই রিভিশনের সাথে রেফারেন্সের বিধান ছিল, কিন্তু বর্তমানে ফৌজদারি কার্যবিধিতে রেফারেন্সের কোনো সুযোগ নেই। তাহলে রেফারেন্স আছে শুধুমাত্র দেওয়ানি কার্যবিধিতে। একটু যদি পড়ি দেখেন, রেফারেন্স হলো, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগের একান্ত এখতিয়ার। কার এখতিয়ার? হাইকোর্ট বিভাগের। দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলার বিষয়ে রেফারেন্সের উদ্ভব করতে পারে। এই জায়গায় বলছে যে দেওয়ানি বা ফৌজদারি, যদিও বলছে বাট এখন আর ফৌজদারি মামলার রেফারেন্স নাই। রেফারেন্স বলতে সাধারণত বোঝায় যে নিম্ন আদালত কর্তৃক কোনো মামলাকে হাইকোর্ট বিভাগের মতামত ও আদেশের জন্য পাঠানো। তাহলে এটা পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে? নিম্ন আদালত। এখন আপনার কাছে মনে হইতে পারে যে নিম্ন আদালত আসলে কে? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, নাকি অতিরিক্ত জেলা জজ, নাকি জেলা জজ? যে কেউ হতে পারে, যার সামনে যে মামলাটা বিচারাধীন আছে সে সেই মামলাটা পাঠাতে পারে। তো আমরা দেওয়ানি রেফারেন্স যদি দেখি, দেখেন দেওয়ানি কার্যবিধির 113 ধারা অনুযায়ী যে কোনো আদালত কোনো মামলা হাইকোর্ট বিভাগের মতামতের জন্য রেফারেন্সে পাঠাইতে পারবে। তাহলে ধারাটা গোল দিয়েন, কত ধারা? 113 ধারা। এবং হাইকোর্ট বিভাগ যা যথাযথ মনে করবে তাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তো 113 ধারাটা আমরা একটু আলোচনা করি। দেখেন, হাইকোর্ট বিভাগের রেফারেন্স প্রেরণ যে রূপে শর্তাদি ও সীমাবদ্ধতা নির্ধারণ করা হয় তৎসাপেক্ষে যে কোনো আদালত কোনো মোকদ্দমা বিধিসম্মতভাবে মতামতের জন্য হাইকোর্ট বিভাগে পেশ করতে পারেন এবং হাইকোর্ট বিভাগ যেরূপ উপযুক্ত মনে করেন এর উপর সেরূপ আদেশ দান করতে পারেন। এখন আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিলের একটা নির্দিষ্ট সময় আছে, রিভিউ রিভিশনের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু রেফারেন্সে পাঠানোর কোনো কি নাই, নির্দিষ্ট সময় নাই। তো রেফারেন্সের শর্তাবলী যদি আমরা দেখি, রেফারেন্সের শর্তাবলী দেখেন যে রেফারেন্সের কারণ এবং শর্তাবলী দেওয়ানি কার্যবিধির 46 নং আদেশ, এটা গোল্ডেন 46 নং আদেশে বিস্তৃত হয়েছে। 1 নং বিধিতে, মানে 46 নং আদেশের 1 নং বিধিতে রেফারেন্সের নিম্নলিখিত শর্তাবলী উল্লেখ করা হয়েছে। তো হাইকোর্ট বিভাগের রেফারেন্স কি আছে দেখি, দেখেন যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন ডিগ্রি আপিলযোগ্য নয়, আপিলযোগ্য নয় এইটা একটু আন্ডারলাইন করেন। যে ক্ষেত্রে যে ডিগ্রিটা দিয়েছে সেই ডিগ্রিটা কি বলেন? আপিলযোগ্য। মানে সেটা যদি আপিলযোগ্য না হয় সেক্ষেত্রে মকদ্দমা শুনানির পূর্বে বা শুনানি কালে, এটা বলতেন, শুনানির পূর্বে বা শুনানি কালে, অথবা যে ক্ষেত্রে উক্তরূপ কোন ডিগ্রি জারি করার সময়, আন্ডারলাইন করা, ডিগ্রি জারি করার সময় আইন বা আইনের ন্যায় শক্তিশালী প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়। আইন বা কি? আইনের ন্যায় শক্তিশালী প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়, যার সম্বন্ধে মকদ্দমা বা আপিল বিচারকারী বা ডিগ্রি জারি আদালত যুক্তিসঙ্গত সন্দেহ পোষণ করেন। মানে ওনারা আসলে এই বিষয়টা কোনো কুল কিনারা পাইতেছে না, তখন সেক্ষেত্রে এটা বলতেন শতপ্রবৃত্ত হয়ে। ইহা শতপ্রবৃত্ত হয়ে মানে হলো পক্ষগণ, মানে আদালত নিজের ইচ্ছায় বা এই যে দেখেন কোন পক্ষের আবেদন ক্রমে অথবা যে কোনো পক্ষের কি আবেদন ক্রমে, এটা আইদার পার্টি হতে পারে, ওটা বাদীও হতে পারে বিবাদীও হতে পারে, মকদ্দমার তথ্যাবলী ও সন্দেহের বিষয়সমূহ সম্বলিত একটি বিবৃতি প্রণয়ন করবেন এবং বিষয়টি সম্পর্কে উক্ত আদালত স্বীয় অভিমত সহ স্বীয় অভিমত সিদ্ধান্তের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন। তাহলে রেফারেন্স থেকে এর আগে কোনোদিনই কোনো প্রশ্ন আসে নাই। যে প্রশ্নগুলো এখান থেকে সাধারণত আসতে পারে,
খুব সহজ, যা পারবেন ইনশাল্লাহ, যে রেফারেন্স কত ধারায় আছে? 113। কত আদেশে আছে? কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? হাইকোর্ট বিভাগে। রেফারেন্সে পাঠাইতে পারে আদালত কি নিজের ইচ্ছায় অথবা পক্ষগণের আবেদনের ভিত্তিতে। কত সময়ের মধ্যে? এ জায়গায় কোনো সময়ের কিছু নাই, এবং এখানে রেফারেন্সে পাঠানোর কোনো সময় নাই। আর সাধারণত যদি কোনো ডিক্রি, যেটা কি আপিলযোগ্য নয়, এই পর্যন্ত মনে রাখলেই আপনার রেফারেন্স থেকে যদি কোনো প্রশ্ন, যেহেতু কোনোদিন আসে নাই, আসতে পারে, ইনশাল্লাহ এতটুকু জানলে আমরা উত্তর করতে পারবো। তো আমরা চলে আসি নিঃস্ব ব্যক্তির আপিলে। আদেশ 44। নিঃস্ব ব্যক্তির আপিল আদেশ 44, বা নিঃসম্বল ব্যক্তির আপিল। নিঃসম্বল ব্যক্তি আসলে কাকে বলে এটা আমরা খুব ভালোভাবে পড়েছি 33 আদেশে। 33 আদেশে বলা হয়েছে, যার মামলার বিষয়বস্তু ছাড়া যার কয় টাকার বেশি সম্পত্তি নাই, 5,000 টাকা, সেই তো নিঃসম্বল ব্যক্তি। এখন আমরা মূল মামলার ক্ষেত্রে নিঃসম্বল ব্যক্তির যে বিধিবিধান, এটা আছে 33 আদেশ। আর আপিলের ক্ষেত্রে কত আদেশ? 44 আদেশ। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 44 আদেশে নিঃসম্বল ব্যক্তি কর্তৃক আপিল দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। যে ব্যক্তি নিঃসম্বল হিসেবে আপিল দায়ের করতে পারে, আপিল দায়ের করার অধিকারী কোনো ব্যক্তি যে আপিলের, আন্ডারলাইন করেন, স্মারকলিপির জন্য আবশ্যকীয় গোল দিবেন, কোর্ট ফি প্রদান করতে অসমর্থ। মূল মামলা দায়ের করতে যেভাবে কোর্ট ফি লাগে, ঠিক একইভাবে আপিল দায়ের করতেও কি লাগে? কোর্ট ফি লাগে। এবং মূল মামলায় বলে আরজি, আপিলের ক্ষেত্রে বলে হচ্ছে ভাই স্মারকলিপি। বলেন তো ফৌজদারি আপিলের যে জিনিসটা সাবমিট করে সেটাকে কি বলে? পিটিশন। ফৌজদারি আপিলের ক্ষেত্রে কি বলে? পিটিশন। তো দেখা গেল যে আপিলের জন্য যে কোর্ট ফি দেওয়া দরকার, আপিলকারী সেই টাকা পয়সা নাই, তাহলে সেও নিঃসম্বল ব্যক্তি হিসেবে আবেদন করতে পারে। সে আপিলের সঙ্গে একটি আন্ডারলাইন করেন, আবেদনপত্র দাখিল করতে পারবে এবং নিঃসম্বল ব্যক্তি কর্তৃক মকদ্দমা দায়ের করা সংক্রান্ত যাবতীয় বিধান প্রযোজ্য হবে। এখন আমরা চলে আসি নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। বলতেন নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত ফর লিভ টু আপিল অ্যাজ প্রপার, দায়েরের তামাদি মেয়াদ বলতেন 30 দিন। কতদিন? এখানে একটা জিনিস দেখেন ভাই, যে মূল মামলার ক্ষেত্রে নিঃসম্বল ব্যক্তি হিসেবে আবেদনের কিন্তু নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। কারণ মূল মামলায় তো মানে মামলাটা ওই যে তামাদি মেয়াদ আছে 10 বছর, 5 বছর, ইভেন 60 বছর, যে যে মামলা করে সেই অনুযায়ী। কিন্তু আপিলের ক্ষেত্রে যে নিঃসম্বল ব্যক্তি হিসেবে যে আপনি যে অনুমতি চাইবেন, তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সেটা কতদিন? তামাদিনের কত অনুচ্ছেদ দেখেন? 170 অনুচ্ছেদ, এটা খেয়াল রাখবেন। এবং যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে সেই ডিক্রির তারিখ হতে 30 দিন। তাহলে আপনাকে নিঃসম্বল হিসেবে আবেদন করতে হবে কতদিনের মধ্যে? 30 দিন। বিথিকা বলেন তো, যে নিঃসম্বল ব্যক্তির যে আপিল, নিঃসম্বল ব্যক্তির আপিলটা সাধারণত যদি জেলা জজ কোর্টে, তাহলে আপিলের তামাদি মেয়াদ কত? আর হাইকোর্ট বিভাগ করলে তামাদি মেয়াদ কত? 152 জেলা জজের। আমি অনুচ্ছেদ জিজ্ঞাসা করি নাই, আপনি যার সময়টা বলেন। জেলা জজের ক্ষেত্রে কত দিন আর হাইকোর্টে কত দিন? ধন্যবাদ। 152 আর 156। তো 2020 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দেখেন, যে নিঃসম্বল হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলে তামাদি দেশ দিন। কয় দিন? 30 দিন। এটা খেয়াল রাখেন। মামলা করার ক্ষেত্রে হলো 52-56, তাই তো? মামলা করার ক্ষেত্রে 52-56 কেন? ও তো মূল যে আপিলটা সে করতেছে, আপিলটা করতে হবে 30 দিনের মধ্যে, আর হাইকোর্ট হইলে 60 দিন। এটা হলো আপিলের ক্ষেত্রে আলাদা, ওই যে আমরা 41 আদেশে পড়ে আসছিলাম। আর এখানে আছে নিঃসম্বল হিসেবে আবেদন করতে হবে, তার 30 দিন, সেটা হলো 170। আর মূল মামলার ক্ষেত্রে নিঃসম্বল ব্যক্তি কত দিনের মধ্যে আবেদন করবে, এটার কোনো সময়সীমা নাই। আমরা চলে আসি আপিল বিভাগে। আপিল, আপিল বিভাগে আপিল, আপিলস টু দ্য অ্যাপিলেট ডিভিশন, আদেশ 45। বল দিয়েন, সাধারণত এইভাবে প্রশ্ন আসতে পারে যে আপিল বিভাগে আপিল সম্পর্কে আলোচনা করছে কত আদেশে? 45 আদেশে। একটা জিনিস দেখি, মুন্নি বলেন তো, যে আপিল আদালত আর আপিল বিভাগের ভিতরে পার্থক্য কি, পারেন কিনা? আপিল আদালত এবং আপিল বিভাগ। আপিল আদালত, যে আদালতে আপিল করার ক্ষমতা থাকে সেটা হচ্ছে আপিল আদালত। আর আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম হাইকোর্টের ডিভিশনের আরেকটা, যে ওটা হলো আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তানভীর,
আপনি একটু বলেন। সুপ্রিম কোর্টের যেটা দুইটা ডিভিশন, একটা অ্যাপিলেট ডিভিশন আর একটা হাইকোর্ট ডিভিশন। তাহলে আপিল আদালত কি? আপিল আদালত হচ্ছে যে যে কোর্টে আপিল নেওয়ার এখতিয়ার আছে। আপিল আদালত আর আপিল বিভাগ কি এক জিনিস কিনা? না, আরএমএন সাহেব, আপিল 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 আদালত হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে জেলা জজ কোর্ট। আর আপিল আদালত আর আপিল বিভাগ হচ্ছে দুইটা আদালতে গঠিত, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আচ্ছা আপিল। ধন্যবাদ, আপনারা সবাই মোটামুটি সঠিক। বিষয়টা হচ্ছে যে আপিল আদালত হলো যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যেখানে আপিল করা যায়। তো সেই হিসেবে জেলা জজ কখনো আপিল আদালত, হাইকোর্ট বিভাগ কখনো আপিল আদালত। আর আপিল বিভাগ হচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সবার উপরে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ, তারপর হলো হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ। তো এখন সাধারণত যখন আপনার হাইকোর্ট, আমরা যা পড়ছি সেটা হলো আপিল করা যায় 5 লাখ টাকা, 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপিল হবে জেলা জজের কাছে, 5 কোটি টাকার বেশি হলে কি হাইকোর্ট বিভাগ। তার মানে আমরা দুই জায়গায় আপিলের বিধান পড়ছি। বাট আমাদের যখন হাইকোর্ট বিভাগ আপিলে কোনো সিদ্ধান্ত দেয়, বা হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ আপিলে সিদ্ধান্ত দেখ, রিভিশনের সিদ্ধান্ত দেখ, রিভিউতে দেখ, যাতেই দেখ না কেন, ওনার উপরের আদালত কোনটা ভাই? আপিল বিভাগ, আপিল বিভাগ আর কি। সো আপিল বিভাগেও আপিল করা যায়। এখন আপিল বিভাগে আপিলে দুইটা নাম, যে ক্ষেত্রে আপনি আপিল বিভাগে অধিকার বলে আপিল করেন সেটা শুধু আপিল। আর যে ক্ষেত্রে আপিল বিভাগে আপিল করবেন বাট আপনি অধিকার হিসেবে দাবি করতে পারতেছেন না, তখন সেটার বলে হচ্ছে লিভ টু আপিল। ধরেন আপনারা এখানে যারা পড়তে আসছেন তারা অধিকার বলে পড়তে আসতেছেন, কিন্তু নতুন যদি কেউ আসে অবশ্যই তার আগে কি নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি দেই তাহলে সে পড়বে, না হলে নাই। তো ঠিক একইভাবে হাইকোর্ট বিভাগের কিছু কিছু আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপনার অধিকার বলেই আপিল করা যায়, মানে ওই সময় আপিল বিভাগ আপিলটা শুনতে বাধ্য। তো এটারে কিন্তু লিভ টু আপিল বলে না। লিভ টু আপিল বলে সেটাকেই যে ক্ষেত্রে আপনার অধিকার বলে আপিল করতে পারে না। ঠিক আছে, এখন প্রশ্ন এসে যায় যে কখন অধিকার বলে আপিল করা যায়, এটা আমি বুঝবো কেমনে? বুঝার, আমি যখন আপনাদের দণ্ডবিধির, আমাদের ফৌজদারি কার্যবিধির 426 ধারা পড়াচ্ছিলাম, 426-এর 2 খ মনে আছে, ওখানে একটা বিধান বলছিলাম যে আপিল বিভাগে ফৌজদারি মামলার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যায়। দুইটা ক্ষেত্রে হলে কি? যাবজ্জীবন কারাদণ্ড আর মৃত্যুদণ্ড। ধরেন হাইকোর্ট বিভাগ কারো মৃত্যুদণ্ড বহাল রাখছে, বা কারো মৃত্যুদণ্ড দিছে, বা যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখছে, বা যাবজ্জীবন কারাদণ্ড দিছে, তাহলে হাইকোর্ট বিভাগ ওই ফৌজদারি মামলায় যে আপিল আদালত হিসেবে বা যে আদালত, রিভিশন আদালত হিসেবে যে সিদ্ধান্তটা দিল, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যায়। কিন্তু যদি হাইকোর্ট বিভাগ 5 বছর কারাদণ্ড বহাল রাখছে, সেই ক্ষেত্রে আমি যদি আপিল বিভাগে যাইতে চাইতাম তাহলে এটা অধিকার বলে যাওয়া যেত না, এটাকে বলে কি? তাহলে আমাকে লিভ টু আপিল এর অনুমতি নিতে হতো। ঠিক আছে, তাহলে এখন দেওয়ানি মামলার প্রেক্ষাপটে যদি আসি, দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে বলছে যে যে ক্ষেত্রে আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়, কি বলেন? আইনের। তাহলে হাইকোর্ট বিভাগ এমন কোন দেওয়ানি মামলায় এমন কোন সিদ্ধান্ত দিছে যেখানে আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপিল বিভাগে অধিকার বলেই আপিল করা যায়। কিন্তু যদি আইনের জটিল প্রশ্নের উদ্ভব না হয়, নরমালি আমি আপিল করলাম, ধরেন যে 6 কোটি টাকার মামলা, 6 কোটি টাকার মামলা যুগ্ম জেলা জজ বিচার করে, তাহলে ওই 6 কোটি টাকার মামলার বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট ধরেন ওই রায় বহাল রাখছে, বা যে কোনো একটা সিদ্ধান্ত তো সে দিছে, তাহলে ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে যে সংক্ষুব্ধ, সে যাবে কোথায়? অ্যাপিলেট ডিভিশনে বা আপিল বিভাগে। যদি ওখানে আইনের গুরুত্বপূর্ণ জটিল প্রশ্নের উদ্ভব হয় তাহলে অধিকার বলেই যাওয়া যাবে। আর যদি আইনের জটিল প্রশ্নের উদ্ভব না হয় তাহলে কি বলে যাইতে হবে? অনুমতি সাপেক্ষে। এবং এই অনুমতি সাপেক্ষে আপিলটাই কি বলে? লিভ টু আপিল। তো এই আপিল বিভাগে আপিল সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির ভাই দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করেন 109 থেকে 112 ধারা পর্যন্ত, এবং 45 আদেশে আপিল বিভাগে আপিল সংক্রান্ত বিধান আছে। কত ধারা থেকে কত ধারা? 109 থেকে 112। আর আদেশ কত? 45। এই রোমান অক্ষরের 45টা একটু লক্ষ্য করেন। এল মানে হচ্ছে আপনার 50,
বাম সাইডে এক্স মানে হলো 50 থেকে 10 বিয়োগ করলে কত 40, আর ওই ভি মানে হচ্ছে কত 5। ভি এর পাশে যদি একটা 1 থাকতো তাহলে কি হতো 43। বুঝতে পারছেন? তো 108 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলে। যে কেউ আপিল বিভাগে আপিল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল রয়েছে, আহ, যে আদালত যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে আদালতে আন্ডারলাইন করেন দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেকটি আপিলের দরখাস্তে আপিলের কারণ সমূহ উল্লেখ করতে হবে এবং এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রার্থনা করতে হবে যে টাকার অঙ্ক বা মূল্য এবং প্রকৃতি সম্পর্কে মকদ্দমাটি 110 ধারার শর্তাবলী পূরণ করে বা অন্য কোনো কারণে মকদ্দমাটি আপিল বিভাগে আপিল করার উপযুক্ত। যদি প্রত্যয়নটি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপিলের দরখাস্ত বা পিটিশন খারিজ হিসেবে গণ্য হবে। বিষয়টা হলো, আপনি যে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাইতে চান, আগে সেই আদালতে আবেদন করতে হবে যে আমার একটা প্রত্যয়নপত্র দেয়া হোক, আমি আপিল বিভাগে লিভ টু আপিল করতে চাই। তাহলে উনি যদি প্রত্যয়নপত্র দেয় তাহলে আপনি আপিল বিভাগে গিয়ে লিভ টু আপিল করতে পারবেন, আর উনি যদি প্রত্যয়নপত্র না দেয় তাহলে লিভ টু আপিল করা যাবে না। এই যে দেখেন, যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয় সেই ক্ষেত্রে আবেদনকারী, এটা গুরুত্বপূর্ণ দেখেন, প্রত্যয়নপত্র মঞ্জুরের তারিখ হতে 6 সপ্তাহের মধ্যে জামানত প্রদান করবে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে যদি প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয় তাহলে জামানত দিতে হবে কত সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে। এখানে স্টার্ট দিয়ে একটা কথা লেখেন, আপিল বিভাগে আপিল করতে হলে মকদ্দমার মূল্যমান সর্বনিম্ন 20,000 হতে হবে। আপিল বিভাগে আপিল করতে হলে মকদ্দমার মূল্যমান সর্বনিম্ন কয় টাকা? 20,000। তার জামানত জামানত চাইতে পারে যে আপনার প্রত্যয়নপত্র দেওয়া হলো, এখন আপনি জামানত দিবেন, যে আপিল করবে তার কাছে জামানত চাইবে। জামানত লইয়া গেল। হ্যাঁ, তো মজার বিষয় হলো এই আপিল বিভাগে আপিলের যে বিধান এটা বর্তমানে প্রযোজ্য না। এটা এটা আপনাদের জাস্ট পরীক্ষায় জানার জন্য জানা। আপিল বিভাগে আপিল করতে হলে সিভিল রুলস এন্ড অর্ডার আছে, সেই আইন অনুযায়ী হলো আপিল বিভাগে আপিল করা হয়, কিন্তু দেওয়ানি কার্যবিধির এই বিধানটা এখন আর কি প্রযোজ্য না, বাট আমাদের পরীক্ষার জন্য জানতে হবে। আপনি যদি আপিল বিভাগে আপিল করতে চান তাহলে ওই দেওয়ানি মামলার মূল্যমান সর্বনিম্ন কত হতে হবে? 19,000। দেখেন, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে আপিল বিভাগে আপিল করতে হলে জামানত আদালত চাইতে পারে, হুম। আর হচ্ছে আপনার সর্বনিম্ন সম্পত্তির মূল্যমান 20,000 এটা আর ওই যে 6 সপ্তাহ জামানত দিতে চাইলে জামানত দিতে হবে কয় সপ্তাহের মধ্যে? 6 সপ্তাহের মধ্যে। দেখেন, হুম, আপিল বিভাগের আদেশ কার্যকর করার পদ্ধতি 45 আদেশের 15 বিধি। যে ব্যক্তি আপিল বিভাগে আদেশ কার্যকর করতে চায় সে আপিলে প্রদত্ত ডিক্রি বা আদেশের সত্যায়িত নকল সহ দরখাস্ত দ্বারা আবেদন করবে এবং যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে আবেদন করতে হবে। আপনি যদি আপিল বিভাগে একটা রায় দিচ্ছে, এখন সেই রায়ের কার্যকর করার জন্য ওই মূল যে বিচারিক আদালত সেখানে গিয়ে দরখাস্ত দিতে হবে, আবেদন করতে হবে যে আপিল আদালত এমন রায় দিতে, এখন এই রায় আপনি কি করেন, কার্যকর করেন। এটাই বলছে। কার্যকর মূল আদালত হবে। জি। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, তো আপনার অত গুরুত্বপূর্ণ না, যে জিনিসটা মনে রাখবেন আপিল আদালতের আপিল বিভাগে আপিল হলো 45 আদেশ, ধারা 109 থেকে 112। প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে হবে বিচারিক আদালতে। বিচারিক আদালত প্রত্যয়নপত্র দিলে জামানত দিতে হবে কয় সপ্তাহের মধ্যে? 6 সপ্তাহের মধ্যে। আর আপিল বিভাগে আপিলের মামলার মূল্যমান সর্বনিম্ন কত? 20,000। এই তো এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। তো আমরা 2020 সালের বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, 1 নাম্বার প্রশ্নটা দেখেন, যে আপিল বিভাগের কোন আদেশ কার্যকর করার পদ্ধতি কি? যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই আদালত করবে। দেখছেন, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করছেন সেই আদালত ওই রায়টা কি করবে? কার্যকর কার্যকর করবে। তো এখানে আমরা যদি সেলফ প্র্যাকটিসে যদি প্রশ্ন চলে আসি, 3 নাম্বার প্রশ্নটা দেখেন, যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে জামানত দাখিলের সময় কতদিন? 6 সপ্তাহ। আমরা সরাসরি চলে আসি রিভিউ। ধারা 114 আদেশ কত? 47। রিভিউ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথমত আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউ নেই, তবে সুমন সেন বলেন যে ফৌজদারি কার্যবিধিতে রায়ে যদি করণিক ভুল থাকে আদালত সেটা সংশোধন করতে পারে। কত ধারায়?
সুমন সেন বলেন। এই মিতা 369 ধারায়। জি, তাহলে দেখেন প্রথমে আমরা চলে আসি রিভিউ। ধারা 114, আদেশ হচ্ছে 47। রিভিউ আসলে কি? রিভিউটা একটা জিনিস, এটা দেখেন আপিল করে উচ্চ আদালতে, মানে যে আদালতের সিদ্ধান্ত তার থেকে উপরের আদালতে করতে হয় আপিল। রিভিশন আমরা পড়ি না, রিভিশনও করে উচ্চ আদালতে, কিন্তু যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সে আদালতটা আর একবার আবেদন করা আছে আপনি যে সিদ্ধান্তটা দিলেন দেখেন আপনার মন গলে কিনা, একটু পাল্টানো যায় কিনা। যে সিদ্ধান্ত দিয়েছে তার কাছে যে আবেদন করা সেটারই কি বলে? রিভিউ। অর্থাৎ রিভিউ করতে হয় যে আদালত সিদ্ধান্ত দিছে। তানভীরের আদালত সিদ্ধান্ত দিলে রিভিউ কার কাছে করতে হবে? তানভীরের কাছে। আর আপিলের ক্ষেত্রে কিন্তু তানভীরদের কাছে করলে হবে না, বিথিকার দ্বারা যাইতে হবে, আপিল আদালত বিথিকা। জি। দেখেন, তো আমরা চলে আসি, দেখেন রিভিউ কাকে বলে। দেওয়ানি কার্যবিধির 114 ধারায় এবং 47 আদেশে রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিভিউ কি দেখেন, রিভিউ হলো, আন্ডারলাইন করেন, ডিগ্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিগ্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। এমন না যে রিভিউ করবে বাদী, বা এমন না যে রিভিউ করবে বিবাদী। রিভিউ করবে কে ভাই? বাদী বিবাদী যে সংক্ষুব্ধ মোটামুটি সে রিভিউ করতে পারে। তো এরপরে দেখেন আমরা চলে আসি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সকল ক্ষেত্রে রিভিউ করা যায়। অনেকের মনে ঘোরে, লজ্জায় প্রকাশ করে না, আমাদের মনেও ঘুরতো যে এইভাবে যে কখন রিভিউ হবে আর কখন আপিল হবে আর কখন রিভিশন হবে। এটা এখন আপিল সাধারণত নিষেধ না থাকলে সকল ক্ষেত্রেই আপিল করা যায়। আর কোন কোন ক্ষেত্রে নিষেধ আছে, ডিগ্রির ক্ষেত্রে তো বলেই দিছে, আমরা আলোচনা করছি। আর আদেশের ক্ষেত্রে তো 104 আর 43 আদেশ ছাড়া আর কোনো আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। তো এখন দেখি আমরা রিভিউ করা যায় কখন। কোন ডিগ্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি ধারা 114 বা 47 আদেশের এক বিধির অধীন রিভিউ করতে পারে। 1 নাম্বার আন্ডারলাইন করেন, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয় নাই। দেখেন আপিলের সুযোগ ছিল কিন্তু আপিল করা হয়নি, তাহলে কি করা যাবে? রিভিউ করা যাবে। এখন আবার একজন জিজ্ঞাসা করবেন যে তাই তো বিলম্ব মওকুফ করে আপিল করলেই তো হতো, বলবেন না কেউ? বিলম্ব মওকুফ করে আপিল করতেও পারে, কিন্তু সাধারণত আইনে বিধান দিছে যে আপনার ধরেন বিলম্ব মওকুফ আদালত করে নাই বা আপনার বিলম্ব মওকুফের যৌক্তিক কোনো কারণ নাই, তাহলে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল না করা হলে সেক্ষেত্রে কি করা যাবে? রিভিউ করা। 2 নাম্বার দেখেন, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করেন আপিলের অনুমতি নেই। ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কি আপিলের অনুমতি নেই। কে কোথায় যান? থানায়। কে দিচ্ছে? কে মানে বিয়ে দেবে কাজীতে? দেখেন কাজিনে নিয়ে আসেন, যে সকল ডিগ্রি বা, আমি শুনছি কাজী আসবে, তাই কাজিন বলছে। দেখেন যে সকল ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নেই, তাহলে 1 নম্বরে আমরা পেলাম ভাই আপিলের সুযোগ ছিল, আপিল করা হয় নাই। 2 নম্বরে পেলাম কি? আপিলের কোন মানে বিধান নেই। 3 নাম্বার দেখেন, স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে স্মল কজ আদালত রেফারেন্সে যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেই ক্ষেত্রে রিভিউ করা যাবে। এই 3টা ক্ষেত্রে রিভিউ করা যাবে, এটা আপনার মনে রাখতে হবে। তাহলে যে ক্ষেত্রে আপিল স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, এতটুকু মনে রাখেন যে স্মল কজ আদালত যে সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধে কি করা যাবে? রিভিউ করা যাবে। তো এখানে যেখানে আপিলের বিধান ছিল আপিল করা হয় নাই, যেখানে আপিলের বিধান নাই, আর ক্ষুদ্র একটা সম্পন্ন আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। এখন আমরা চলে আসি যে রিভিউ এর করার কারণ কি। নিম্নলিখিত কারণে রিভিউ আবেদন করা যেতে পারে। 1 নাম্বার, যদি মকদ্দমা সম্পর্কে গোলদেন নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয়। কি হয়েছে দাদা? মকদ্দমা সম্পর্কে কি আবিষ্কার হয়? নতুন এবং গুরুত্বপূর্ণ। 2 নাম্বার দেখেন, যদি মকদ্দমার নথিতে কোনো সুস্পষ্ট ভুল দেখা যায়। মকদ্দমার নথিতে বলেন তো রায় রিভিউ করে কত ধারায়? রায় রিভিউর আবেদন করে যদি ভুল টুল থাকে, ক্লারিক্যাল মিস্টেক
দেওয়ানি কার্যবিধিতে কত দ্বারা? আর আদেশ কত? না, পরে আসছি, বলেন। 20 আদেশের 3 বিধি, 20 আদেশের 3 বিধি, 20 আদেশের 3 বিধি। দেখেন তো, তো মকদ্দমার নথিতে যদি সুস্পষ্ট ভুল দেখা যায়, আর 3 নাম্বার হচ্ছে কি, অন্য কোনো কারণে। তাহলে আপনার মনে রাখতে হবে যে রিভিউ করার কারণ কি। রিভিউ করার কারণ হলো নতুন বা গুরুত্বপূর্ণ বিষয় যদি আবিষ্কার হয়, নথিতে যদি কোনো ভুল দেখা যায়, আর অন্য কোনো কারণ আছে, মানে ন্যায় বিচারের স্বার্থে। সরল বিশ্বাস, ন্যায় বিচার, এগুলো সবকিছুর ক্ষেত্রেই মোটামুটি ব্যবহার করা যায় আর কি। এখন আমরা চলে আসি যে কতদিনের মধ্যে রিভিউ আবেদন করবেন। তো আপাতত আমরা এখানে জাস্ট 90 দিন নিয়েই সন্তুষ্ট থাকতেছি। বাট যখন আমরা তামাদি আইন পড়বো, তখন রিভিউ দায়েরের মোট 3টা অনুচ্ছেদ আমরা পড়বো। তো আপাতত 3টা দিয়ে দরকার নাই, আপাতত রিভিউ দেখেন। ডিক্রি বা আদেশ জারির সময়টা গোল দিবেন 90 দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে তামাদি আইনের 173 অনুচ্ছেদ, গোল দেন। তাহলে আমরা আপিলের ক্ষেত্রে পাইছিলাম 152 আর 156, আর রিভিউর ক্ষেত্রে পেলাম কত? 173। কতদিন? বিথিকা, রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্সের তামাদি মেয়াদ কত অনুচ্ছেদে বলছে? নাই। যাক, কথা বিশ্বাস করছেন যে, ধন্যবাদ। নাই, রেফারেন্সের তামাদি মেয়াদ নাই। দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন যে আদালতে রিভিউ আবেদন করা হোক না কেন, রিভিউ করার তামাদি মেয়াদ 90 দিন। তাহলে আপনি যদি সহকারী জজ, পাপিয়া বলেন তো, সহকারী জজ এমন একটা ডিক্রি দিল, যে ডিক্রির বিরুদ্ধে আপনার আপিলের সুযোগ ছিল, বাট আপনি আপিল করেন নাই, এখন আপনার কি প্রতিকার আছে? পাপিয়া, কি করবেন? প্রশ্ন বুঝেন, সহকারী জজ একটা ডিক্রি দিছে, ওই ডিক্রির বিরুদ্ধে ধরেন আপনি বিবাদী, আপনার আপিলের সুযোগ ছিল, বাট আপনি আপিল করেন নাই, এখন আপনার কি প্রতিকার আছে? যে সাবজেক্ট তো দেওয়ানি কার্যবিধি করা আছে, কি প্রতিকার আছে বলেন? কি পড়তেছে? রিভিউ। আপিলের বিধান ছিল, আপিল করে নাই, কি করা যাবে? কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। তামাদিনের কত অনুচ্ছেদ? 173। ধন্যবাদ। রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর, এখানে একটা ব্যতিক্রম বিষয় আছে। সাধারণত এতদিন আমরা ম্যাক্সিমাম জায়গায় পড়ছি যে দরখাস্ত না মঞ্জুর হইলে করে আপিল, আর মঞ্জুর হইলে করে কি? রিভিশন। ওই যে 9 দেশের 9 না মঞ্জুর হইলে আপিল, 9 দেশের 9-13 না মঞ্জুর হইলে আপিল, 22 দেশের 9 না মঞ্জুর হইলে আপিল, 25 দেশের 2 না মঞ্জুর হইলে আপিল, তারপরে আপনার 41 দেশের 19 না মঞ্জুর হইলে আপিল, 41 দেশের 21 না মঞ্জুর হইলে আপিল, ঠিক আছে? বা আপনার ওই যে 38 দেশের 6 না মঞ্জুর হইলে আপিল। কিন্তু এই যে প্রথম একটা আমরা জিনিস পাবো, দেখেন যে দেওয়ানি কার্যবিধি 43 দেশের 1 আদেশ অনুযায়ী বলা যায়, যে পক্ষ রিভিউ আবেদন করে, আদালত যদি রিভিউ আবেদন গোলদেন মঞ্জুর করে। রিভিউ আবেদন কি করে? মানে আমি রিভিউ করতে চাইছিলাম, আমার আবেদন মঞ্জুর করতে, তাহলে সংক্ষুব্ধ তো অপরপক্ষ, সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ রিভিউ আবেদন মঞ্জুর একটি আপিলযোগ্য আদেশ, আর না মঞ্জুর কি? আপিল অযোগ্য আদেশ বা রিভিশন যোগ্য। তো দেখেন, কিন্তু রিভিউ আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যায় না। যেহেতু রিভিউ আবেদন না মঞ্জুর করে প্রদত্ত সিদ্ধান্ত আপিলযোগ্য নয়, তাই এর বিরুদ্ধে আন্ডারলাইন করবেন 115 ধারা অনুযায়ী রিভিশন দায়ের করা যাবে। তাহলে আমরা জেনে রাখা ভালোতে যদি এখানে একটু আসি, যে 47 আদেশের 7-2 বিধির অধীনে এটা বলতেন, রিভিউ আবেদনকারীর অনুপস্থিতির বা হাজির না হওয়ার কারণে আদালত রিভিউ আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে। ধরেন আপনার বিরুদ্ধে একটা ডিক্রি দিছে, ডিক্রিতে আপিলের বিধান নাই, তাহলে আমি রিভিউ করছি, এখন রিভিউ করলে তো রিভিউ একটা শুনানি হবে না? শুনানির দিন যে রিভিউ করছে সেও আসবে, যার বিরুদ্ধে করছে সেও আসবে, কিন্তু যে রিভিউ করছে সে আসে নাই, তাহলে রিভিউ আবেদন আদালত প্রত্যাখ্যান করতে পারে। বুঝতে পারছেন? 47 আদেশের 7-2। তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? উক্ত 47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউটি পুনঃবহালের আবেদন করা যেতে পারে। রিভিশন ছাড়াও ওই আদালতেই পুনঃবহালের আবেদন করা যেতে পারে। মানে রিভিউকারীর অনুপস্থিতির কারণে রিভিউটি যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে রিভিউকারীর প্রতিকার হলো ওই রিভিউটি পুনঃবহালের আবেদন করা। রিভিশনটা আছেই, কিন্তু তার আগে ওই আদালতে আছে কি? রিভিউটি পুনঃবহালের আবেদন করা। কোর্টে যান, মাঝে মাঝে যাবেন, দেখবেন যে অনেক সময় দেখবেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইতেছি, জামিন দিচ্ছে না।
না দিলেও আমি উচ্চ আদালতে যাচ্ছি না, কিছুদিন পর পরই ম্যাজিস্ট্রেট কোর্টে চাইতেছি যাতে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমি জামিনটা পাই। আর উচ্চ আদালতে গেলে তো ম্যাজিস্ট্রেট কোর্ট নামঞ্জুর করলে যাইতে হবে দারা জজের কাছে, দারা জজ নামঞ্জুর করলে যাইতে হবে কার কাছে? হাইকোর্টে। রিভিউ করার ধরেন আমার অপশন আছে, রিভিউ করতে পারবো, আমি আপিলও করতে পারবো। জি, এখন কোন একটা রায় বা ডিক্রির এগেইনস্ট ধরে আমি রিভিউ করলাম, পরে রিভিউ আর কি মঞ্জুর হলো না বা আমার আসলে আমি ডিক্রি পেলাম না, তখন কি আমি ওই রিভিউর এগেইনস্টে যে আপিল করবো নাকি ওই ডিক্রির এগেইনস্টে যে আপিল করবো? প্রথমত আপনারে ক্লিয়ার করি, সেটা হলো যে আপনি কিন্তু যেখানে আপিলের বিধান আছে সে জায়গায় কিন্তু আপনি রিভিউ করতে পারবেন না। আপিল করতে হবে। ও আপিলের বিধান থাকলে তো রিভিউর কোনো সুযোগ নাই, যেখানে আপিলের সুযোগ নাই সেক্ষেত্রে হলো রিভিউ। আবার রিভিউ করছি, রিভিউ আবেদনটা মঞ্জুর হয়েছে, আমি যা চাইছি রিভিউতে আমি তা পাইছি, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে কি? আপিল। আর আমি রিভিউ করছিলাম, আমার রিভিউ না মঞ্জুর করে দিছে, তাহলে আমার প্রতিকার কি? জি, একটা জিনিস আমরা জানছিলাম যে যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়। আসতেছি, আপনার প্রশ্নের উত্তর আসতেছি। যেখানে আপিল করা যায় না রিভিশনে ধরেন এখন আমরা যাই নাই, আপাতত এটা জানলাম যে আপিল না করা গেলে কি করা যায়? Review. রিভিউ করা যায়। এইটুক মনে রাখেন। দেখেন বি ঠিকাতাই ধৈর্য ধরে বসে আছে। দেখেন তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ হতে কতদিনের মধ্যে? কত অনুচ্ছেদ? তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন, কম মূল্যের স্ট্যাম্প পেপারে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। বাদীপক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেনি, আপিলের সুযোগ ছিল বাট আপিল করেনি। এই ক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? রিভিউ দায়ের করতে পারে। 3 নম্বর দেখেন, রিভিউ এর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি কি করে? প্রদান করে। মানে যে আদালত সিদ্ধান্ত দিয়েছিল সেই আদালতে রিভিউতে সিদ্ধান্ত দিতে পারে। তো এখানে মোটামুটি আর যে সিদ্ধান্তগুলো আছে প্রশ্নগুলো আছে পারবেন। 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন, কোন রিভিউ দরখাস্ত গোল দিবেন না মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ দরখাস্ত যদি না মঞ্জুর করে তাহলে প্রতিকার কি? রিভিশন। ধন্যবাদ। তো এখানে যে প্রশ্ন আছে এগুলো মোটামুটি পারবেন। আমরা সরাসরি চলে আসি রিভিশনে। রিভিশন তো রিভিশন আসলে আপিল আর রিভিশন, তানভীর কি বলতে পারবেন আপিল রিভিশনের মধ্যে আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে? ফৌজদারির আলোকেই বলেন, মূল জিনিস একই, আপিল আর রিভিশনের মধ্যে কি পার্থক্য আছে? না, দুটাই তো হায়ার করতে করতে হয়। দুটাই হায়ার কোর্টে, এটা পার্থক্য না। বিথিকা আপনি বলেন, বলেন পারবেন, আমি বহুবার বলছি। আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে, ঘটনাগত ভুল আর কি আইনগত। আর রিভিশন করা যায় শুধুমাত্র কি আইনগত। আপিলে কায়েমি অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু রিভিশনে কায়েমি অধিকার হিসেবে দাবি করা যায় না। বুঝতে পারছেন? দেখেন তো রিভিশন অর্থ কি? রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন গোল দিবেন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। রিভিউ এবং রিভিশনের মধ্যে মূল পার্থক্য হলো রিভিউ দায়ের করতে হয় ডিগ্রি প্রদানকারী আদালতে, রিভিউ করতে হয় যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। অন্যদিকে রিভিশন দায়ের করা হয় ডিগ্রি প্রদানকারী আদালতে, রিভিশন ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতে। সাধারণত রিভিশন আদালত হচ্ছে 2টা, এক হলো হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি জেলা জজ। দেখেন দেওয়ানি আদালতের ডিগ্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ পক্ষ রিভিশন আবেদন দায়ের করতে পারে। আচ্ছা, এবার এখন আমরা চলে আসি যে রিভিশন কখন করে আসলে। ওই যে একটু আগে যে আসমা খানম উনি একটা প্রশ্ন করতে যে এইটার উত্তর পাবো এখন। দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে যদি ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন কেন আপিলের বিধান না থাকলে। আপিলের বিধান কি না থাকলে, তাহলে ওখানেও আমরা রিভিউর ক্ষেত্রে একটা বিধান পাইছি যে আপিলের বিধান না থাকলে, তাহলে আপিলের বিধান না থাকলে রিভিউ করা যাচ্ছে, আপিলের বিধান না থাকলে কি রিভিশনও করা যাচ্ছে। তো তারপর দেখেন নিম্ন আদালত গোল দেন আইনগত ভুল করার কারণে ডিগ্রি বা আদেশে ভুল হয়েছে। নিম্ন আদালত কি ভুল করছে? আইনগত ভুল করছে। এবং এবং শব্দটা গোল দেন উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে। ওকেশনিং ফেইলার অফ জাস্টিস, আইনগত এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ
জাস্টিস, মানে আইনগত ভুলের কারণে যদি ন্যায় বিচার কি হয়, ব্যাহত। তাহলে রিভিশনের কারণ তিনটা: যদি আপিলের বিধান না থাকে, যদি আইনগত ভুল করে এবং আইনগত ভুলের কারণে কি ব্যর্থ হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তো এখন একটা জিনিস এখানে দেখেন, এখন প্রশ্ন এসে যায় যে তাহলে আমি তো আপিলের বিধান না থাকলে রিভিউ করা যায়, আপিলের বিধান না থাকলে রিভিশনও করা যায়, তাহলে আমি করবো কি? শুনেন, আমরা জানি রিভিউ আবেদন যদি না মঞ্জুর হয়, আমি রিভিউ বেছে নিলাম, আপিলের বিধান নাই, রিভিউ করা যায়, তাহলে রিভিউ আবেদন না মঞ্জুর হলে তো আবার রিভিশন আছে। আর আপনি যদি প্রথমে রিভিউ না করেন, আপনি যদি চান আমি উচ্চ আদালতে যাইতে চাই, তাহলে সরাসরি করতে হবে কি, রিভিশন। তাহলে আর রিভিউ স্টেপটা আপনি স্কিপ করে বাদ দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? রিভিউ করলে দুটো করা যায়। রিভিউ করা যাচ্ছে না। আচ্ছা, যদি আপনার আইনগত ভুল ত্রুটি থাকে এবং ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে আপনি রিভিশন করবেন। কিন্তু দেখা গেল আইনগত ভুল ত্রুটি হয়নি, ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, নাম ধাম এগুলাতে ভুল গেছে, তাহলে আমি কি করব, রিভিউ করব। আবার রিভিশন তো আছেই। তো দেখেন, বুঝছেন তানভীর? শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না, আন্ডারলাইন করেন। যদি আইনগত ভুলটি ন্যায় বিচার বিঘ্ন করে, যদি আইনগত ভুলটি কি বিঘ্ন করে, ন্যায় বিচার বিঘ্ন করে, শুধুমাত্র আদালত তখনই রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। ন্যায় বিচার কি করতে হবে? শুধু আইনগত ভুল থাকলেই হবে না, এরর অফ ল এর কারণে ফেলার অফ জাস্টিস হইতে হবে, কোয়েশ্চনিং ফেলার অফ জাস্টিস, ন্যায় বিচার কি হয়েছে, ব্যাহত হয়েছে। উদাহরণ দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, কারণ এই আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ দায়ের করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে রিভিশন করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা শুধুমাত্র তখনই প্রয়োগ করবে যখন নিম্ন আদালত ডিক্রি প্রদানে আইনগত ভুল করেছে এবং উক্ত আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। তো আমরা চলে আসি রিভিশন আদালতে। এখন রিভিশনটা আসলে কোন আদালতে করা যায়? আপিলের ক্ষেত্রে সিদ্ধান্তটা খুব ইজি, 5 কোটি টাকা হইলে জেলা জজ, 5 কোটি টাকার বেশি হইলে কোথায়, হাইকোর্ট। কিন্তু ভাই রিভিশনের ক্ষেত্রে এখানে সুট ভ্যালুয়েশন ম্যাটার করে না। কিছু কিছু বইতে আপনাদের এই আইন পাঠে বা অন্যান্য জায়গায় বলা হতে পারে যে রিভিশনের ক্ষেত্রেও সুট ভ্যালু ম্যাটার করে। সুট ভ্যালু মানে এই জায়গা 5 কোটি 10 কোটি ডাজেন্ট ম্যাটার, আমার দেখতে হবে আদেশটা কে দিছে, কোন কোর্ট দিছে, ওই কোর্টের আদেশ, ওটাকে আদেশ নাকি ডিক্রি, সেই অনুযায়ী রিভিশন। তাহলে আমাদের প্রথমে আমরা বইতে আসার আগে একটু আপনাদের শিখাই দিই যে রিভিশন করা যায় দুইটা আদালতে, একটা হলো জেলা জজ আর একটা কি, হাইকোর্ট বিভাগ। এখন আমরা প্রথমে এখানে পড়ার আগে নিজেরা বের করে ফেলাই যে কখন আমি হাইকোর্ট বিভাগে রিভিশন করব আর কখন আমি জেলা জজের কাছে রিভিশন করব। প্রথমে শুনেন, যদি কোনো ডিক্রি হয় যেটা আপিল অযোগ্য, কি বলেন, ডিক্রি যদি আপিল অযোগ্য হয় তাহলে রিভিশন ডিক্রি হলেই যোগ্য হাইকোর্ট বিভাগ। তাতে ওই ডিক্রিটা সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ বা যুগ্ম জেলা জজ দেখ। আপিল অযোগ্য হলেই তো রিভিশনটা করা যাচ্ছে, আপিল হইলে তো রিভিশনের কোনো সুযোগ নাই। তাহলে যদি বললে যে আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় করবেন, ডিক্রি শুনলেই রিভিশন কোথায়, যে কোর্টই দেখ না কেন, সহজ হিসাব, ডিক্রি হলেই রিভিশনটা কোথায় ভাই, তানভীর? সহকারী জজ 8 লাখ টাকার মামলায় একটা ডিক্রি দিছে, যে ডিক্রিটা ধরেন আপিল অযোগ্য, তাহলে রিভিশন কোথায়, সহকারী জজ দিলেও হাইকোর্ট, সিনিয়র সহকারী জজ দিলেও হাইকোর্ট, যুগ্ম জেলা জজ দিলেও হাইকোর্ট, ডিক্রি হলেই হাইকোর্ট। বুঝতে পারছেন? এবার শুনেন, এছাড়া জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, কে কে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয়, আপিল অযোগ্য আদেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রেও রিভিশন কোথায়, হাইকোর্ট। এই দুইটা হলো হাইকোর্ট। তাহলে আমরা কি কি পেলাম, যে কোনো ডিক্রি আর আদেশ হলো কে কে দিবে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, যেটা হচ্ছে কি আপিল অযোগ্য। আচ্ছা, সেটা পরের বিষয়, আগে হাইকোর্ট বুঝেন। তাহলে হাইকোর্টে কি কি যাচ্ছে তানভীর বলেন, আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন কোথায়, হাইকোর্টে। আর জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি আপিল অযোগ্য আদেশ দেয় সেই ক্ষেত্রে রিভিশন কোথায় ভাই, শুনেন। আচ্ছা, আমরা যখন
মূল আইনটা পড়তে যাব তখন এগুলা বুঝতে আপনার বেশ সময় লাগবে, বাট এখন যদি আমরা একটু বুঝে নিই তাহলে তো ওই মুহূর্তে জিনিসটা সহজ হবে। তাহলে যে কোনো আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট। তাতে ওই ডিক্রিটা যে আদালতই দেখ না কেন। এছাড়া আদেশের প্রশ্নে যদি আসি, আদেশটা দিবে কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, এবং যেটা হচ্ছে আপিল অযোগ্য। আচ্ছা, রিভিশন তো তখনই হয় যেটা হচ্ছে আপিল অযোগ্য। আচ্ছা, তাহলে আমরা হাইকোর্ট বিভাগের রিভিশন পেয়ে গেলাম। এই যে যে হাইকোর্ট বিভাগের রিভিশন, এটা আছে 115(1). 115 সাবসেকশন কত? 1। ধন্যবাদ। এই হাইকোর্ট বিভাগের রিভিশন ছাড়া আর বাদ বাকি যত রিভিশন আছে সব হবে জেলা জজের কাছে। এটা হলো 115(2). বাট পরীক্ষার সময় এইভাবে লিখলে হবে না যে হাইকোর্ট বিভাগের রিভিশন ছাড়া বাদ বাকি সকল রিভিশন জেলা জজের কাছে, এটা লিখলে হবে না। পরীক্ষার সময় লিখতে হবে যে যদি সহকারী জজ কোনো আপিল অযোগ্য আদেশ দেয়, সিনিয়র সহকারী জজ যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয়, যুগ্ম জেলা জজ যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয়, তাহলে সেই আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কার কাছে? জেলা জজের কাছে। এটা হলো 115(2). 115(2). তাহলে হাইকোর্ট বিভাগে রিভিশন হবে এটা 115 কত? 1। আর জেলা জজের কাছে রিভিশন হবে এটা কত? 115(2). এখন যদি কখনো জেলা জজ মনে করতেছে যে উনি মোটামুটি শুনানি করে পারতেছে না, উনি উনার রিভিশনাল পাওয়ার অর্পণ করতে পারে অতিরিক্ত জেলা জজের উপর। এটা হলো 115(3). 115(3). তাহলে অতিরিক্ত জেলা জজেরও কি আছে? রিভিশন ক্ষমতা আছে, যদি জেলা জজ তাকে প্রদান করে 115(3). এছাড়া আমাদের ফৌজদারি কার্যবিধিতে যেহেতু দ্বিতীয় রিভিশন ছিল না, তার মানে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে। বা ওইটাও মনে না থাকলে, যেহেতু দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে দেওয়ানিতে কি আছে? দ্বিতীয় রিভিশনের আর এক নাম হচ্ছে লিভ টু রিভিশন, অনুমতি সাপেক্ষ। তাহলে দ্বিতীয় রিভিশন কখন করা যায়? যখন আপনি প্রথম রিভিশনটা করছেন জেলা জজের কাছে। প্রথম রিভিশনটাই যদি হাইকোর্টের কাছে যায়, তাহলে দ্বিতীয় রিভিশন করা যায় না। বুঝছেন? যে ক্ষেত্রে প্রথম রিভিশনটা আমি করছিলাম কার কাছে? জেলা জজ। জেলা জজ ধরেন সেটার যে সিদ্ধান্ত দিচ্ছে মনোভূত হয় নাই, তাহলে ওই জেলা জজের যে সিদ্ধান্ত, এটার বিরুদ্ধে লিভ টু রিভিশন করতে হবে হাইকোর্ট বিভাগে 115(4). কত বলেন? তাহলে একটা জিনিস এভাবে চিন্তা করেন যে হাইকোর্ট বিভাগের রিভিশন 115(1), দায়রা জজের জেলা জজের রিভিশন 115(2), অতিরিক্ত জেলা জজ 115(3), লিভ টু রিভিশন 115 কত? 4। তো লিভ টু রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন বা দ্বিতীয় রিভিশন, এটা কিন্তু ডিক্রির ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। ডিক্রির ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের কি সুযোগ নাই? কেন জানেন? কারণ ডিক্রির ক্ষেত্রে প্রথম রিভিশন কোথায়? তাহলে আপনি দ্বিতীয় রিভিশন কি আপিল বিভাগে করবেন? আপিল বিভাগের রিভিশন এখতিয়ার নাই। বিকাশ বোঝেন কিনা? তাহলে বিকাশ বলেন তো, তাহলে কোন কোন আদেশের ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন করা যায়? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ আর ডিক্রির বিরুদ্ধে যেগুলো, এগুলো বাদে। এক্স্যাক্টলি। ধরেন আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের স্থানীয় তদন্তের আবেদন করতে হয়। ধরেন সহকারী জজ কোর্টে আমি একটা স্থানীয় তদন্তের আবেদন করলাম 26 আদেশের 9 বিধিতে। আমার আবেদনটা নামঞ্জুর করে দিছে। তাহলে 26 আদেশের 9 বিধি আপিল অযোগ্য আদেশ দিছে কে? সহকারী জজ। তাহলে আপিল অযোগ্য আদেশ যদি হয়, ধরেন এর বিরুদ্ধে আমি রিভিশনে যাব কোথায়? জেলা জজ। যেহেতু সহকারী জজ আদেশটা দিছে, তাহলে রিভিশন কোথায়? জেলা জজ। জেলা জজও আমারে এই লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দেয় নাই, মানে উনি জেলা জজও নামঞ্জুর করে দিছে। তাহলে আমি দ্বিতীয় রিভিশন করবো কোথায়? হাইকোর্টে। 115 কততে? 4। বুঝছেন? রথিন সাহেব হাইকোর্ট বললেন কে? তালে তালে না বুঝেন নাই? আচ্ছা, তো আমরা দেখি এখন একটু পড়া শুরু করি। এই যে যা পড়লাম এটাই এখানে লেখা, এবং এই পড়াটুকু যদি আপনি মনে রাখেন, তাহলে রিভিশন রিলেটেড যত প্রবলেমেটিক প্রশ্ন আসুক না কেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। এবং আমি আবারও বলে দেই, রিভিশনের ক্ষেত্রে আর্থিক এখতিয়ারের কোনো বিষয় নাই। রিভিশনের ক্ষেত্রে আমার দেখতে হবে কোন আদালত দিছে আদেশ নাকি ডিক্রি, আর কোন আদালতটা দিছে, এটা হলো রিভিশন। জি।
এই আপিল আলোচনা করি আপিল একটা না থাকলেই তো রিভিশন না রিভিশনের এগেইনস্ট হাইকোর্টের এগেইনস্ট লিফট আপলোড করা যাবে দেওয়ানিতে আপিল নেই শোনেন একটা আপিল কেমনে করে দ্বিতীয় রিভিশনে না উনি বলতেছে, উনি আরো এক ধাপ আগাইয়া প্রশ্ন করছে। ধরেন আপনি না আছে জেলা জজের কাছে রিভিশন করতেন, জেলা জজ সিদ্ধান্ত দিয়েছে মনোভূত হয় নাই, দ্বিতীয় রিভিশন করলেন কার কাছে? হাইকোর্টে। হাইকোর্টের সিদ্ধান্ত মনোভূত হয় নাই, তাইলে আমরা যাইতে হবে তো লিভ টু আপিল, ওই যে 45 আদেশ। এর আগেরটা দেখেন তো রিভিশনের এগেইনস্টে যদি এর দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী বল দিবেন 2 ধরনের আদালতের রিভিশন এখতিয়ার আছে। হাইকোর্ট বিভাগের পাশে লেখেন 115(1), জেলা জজ আদালতের পাশে লেখেন 115(2). সহকারী জজের কাছেও রিভিশন করা যায় জানেন, বাট সেটা আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে না, সেটা হলো মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সালে ওই সালিসি পরিষদ যে সিদ্ধান্ত দেয় বহুবিবাহের ক্ষেত্রে বা অন্যান্য তালাকের ক্ষেত্রে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করতে হয় সহকারী জজের কাছে। তো দেখেন 115(1) ধারায় হাইকোর্ট বিভাগ রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। 115(2) ধারায় জেলা জজের আদালতে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। জেলা জজ রিভিশন মামলা হস্তান্তর করলে আন্ডারলাইন করবেন অতিরিক্ত জেলা জজের রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং সেই ক্ষেত্রে জেলা জজের যে রিভিশন ক্ষমতা আছে তার সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজেরও থাকবে। বলতেন এটা কত? 115(3)। যদি কখনো আসে যে অতিরিক্ত জেলা জজের রিভিশনাল ক্ষমতা আছে কততেই। এখন আমরা দেখি যে আপিল অযোগ্য ডিক্রি, যে কোনো দেওয়ানি আদালত প্রদত্ত আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোন আদালতে? হাইকোর্ট বিভাগে। ডিক্রি হইলেই রিভিশন কোথায়? হাইকোর্ট। আপিল অযোগ্য আদেশ, এটা দেখেন পান নাই, মিতা পান না, দেখেন আচ্ছা না থাকলে সমস্যা নাই। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্ট বিভাগে, আর সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ প্রদত্ত আপিল অযোগ্য সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজের নিকট। তো এখানে একটা জিনিস দেখেন যে কোন আদালতে রিভিশন দায়ের করতে হবে তা মোকদ্দমার মূল্যমান অনুযায়ী নির্ধারণ করা হয় না, বরং ডিক্রি বা আদেশের প্রকৃতি অনুযায়ী নির্ধারণ করতে হয়। এখন আপনাদের হয়তোবা নতুন সংস্করণের বইয়ে বা কিছু কিছু বইতে এরা রিভিশনেও ওই সুট ভ্যালুয়েশন এর কথা বলে, যে 5 কোটি টাকা হলে অমুকের কাছে, 5 কোটি টাকার কম হলে বেশি হইলে অমুক দেখায়, তাই দিলে ওটা ভুল আছে, বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের যে বিষয়টা, সেটা হলো যে সিভিল কোর্টস অ্যাক্টের 1887 সালের যে সিভিল কোর্টস অ্যাক্ট, সেখানে রিভিশনের ক্ষেত্রে কোনো আর্থিক মূল্যমানের কথা বলে নাই। ইভেন যে দেওয়ানি কার্যবিধিতে এই যে 115 ধারায় কোথাও আর্থিক মূল্যমানের কোনো কথা বলে নাই। তো আপিল কোথায় করতে হবে তা নির্ধারণ করতে হয় মোকদ্দমার মূল্যমান অনুযায়ী, কিন্তু রিভিশন কোথায় দায়ের করতে হয় সেটা নির্ধারণ করতে হয় মোকদ্দমার মূল্যমান বিবেচ্য বিষয় না, বরং রিভিশনের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো আমরা কি আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন করছি নাকি আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন করতেছি। কি পান না? না পাইলে চুপ করে শুনেন। হ্যাঁ সমস্যা নাই, দেখেন তো যা পড়াচ্ছি দেখেন, আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন, রিভিশন এগেইনস্ট নন অ্যাপিলেবল ডিক্রি। যে আদালতই ডিক্রি প্রদান করুক না কেন, আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে সর্বদা রিভিশন করতে হবে হাইকোর্ট বিভাগে। যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ বা জেলা জজের সকল আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হবে হাইকোর্ট বিভাগে। এই ক্ষেত্রে কোন আদালত আপিল অযোগ্য ডিক্রি প্রদান করেছে বা মোকদ্দমার মূল্যমান কত তা গুরুত্বপূর্ণ না। যেরকম এখানে আমরা একটা উদাহরণ যদি দেখি, দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যদি সহকারী জজ কোনো ডিক্রি প্রদান করে, তাহলে উক্ত ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হবে। 9 ধারা ডিক্রিটা যদি সহকারী জজও দেয়,
তাহলে আপিল কোথায়? কারণ 9 ধারার ডিগ্রি হচ্ছে আপিল অযোগ্য, আর আপনার আর 9 ধারায় বলা আছে আপিল করা যাবে না, রিভিউ করা যাবে না। তাহলে রিভিশন কোথায়? হাইকোর্টে। কারণ 9 ধারার ডিগ্রিটি আপিল অযোগ্য, কিন্তু এর বিরুদ্ধে রিভিশন করা যায় এই ক্ষেত্রে। কিন্তু কোন আদালত ডিগ্রি দিয়েছে বা মোকদ্দমার মূল্যমান বিবেচনা করা হয়নি, বরং আপিল অযোগ্য ডিগ্রি হওয়ার কারণে রিভিশনকে হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে। এখন আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন, এটার আমি এই জায়গা পড়তেছি না। আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন তো বললাম, যদি আদেশটা দেয় কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, তাহলে যাবে হাইকোর্টে। আর আদেশটা যদি দেয় যুগ্ম জেলা জজ, সিনিয়র সকল না, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি আদেশ দেয় তাহলে কোথায়? হাইকোর্টে। আর যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ, উনরা যদি আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে কার কাছে? জেলা জজের কাছে। ধন্যবাদ। আমরা অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করি। লিভ টু সেকেন্ড সিভিল রিভিশন। দেওয়ানি কার্যবিধির 115(4) ধারায় অনুমতি সাপেক্ষে রিভিশন সম্পর্কে বিধান করা হয়েছে। গোল দিবেন, একমাত্র হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। একমাত্র জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যায়। এখানে একটি স্টার দিয়ে লিখবেন যে ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। ডিক্রির ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের কি সুযোগ নাই, হাইকোর্টে চলে যাচ্ছে। জি, আমরা একটি উদাহরণ যদি দেখি, মনে করেন মোকদ্দমার শুনানির সময় বাদী অনুপস্থিত থাকার কারণে সহকারী জজ মোকদ্দমাটি খারিজের আদেশ প্রদান করেন। মোকদ্দমা খারিজ আদেশ হলো আপিল অযোগ্য। বাদী উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট রিভিশন দায়ের করে। জেলা জজ রিভিশনটি প্রত্যাখ্যান করে আদেশ প্রদান করেন। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করা যাবে। কিন্তু দেখেন, হাইকোর্ট বিভাগে আন্ডারলাইন করেন প্রথম রিভিশন দায়েরের ক্ষেত্রে অনুমতি প্রয়োজন নাই। যে ক্ষেত্রে আপনি প্রথম রিভিশনটাই করতেছেন কোথায়? হাইকোর্টে, সেই ক্ষেত্রে কিন্তু অনুমতির প্রয়োজন নাই। যেমন সহকারী জজ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিক্রি দিলে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। যেহেতু রিভিশনটি প্রথমে হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়েছে, তা অনুমতির প্রয়োজন নাই। আর যে ক্ষেত্রে প্রথম রিভিশনই হাইকোর্টে যাচ্ছে, সেই ক্ষেত্রে আর দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। তো জেনে রাখা ভালো। দেখেন, দেওয়ানি কার্যবিধিতে আন্ডারলাইন করেন দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই। দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খালাস বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ আছে। দেওয়ানি কার্যবিধিতে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নেই। এটা মুখস্থ করার কোনো বিষয় না, আপনি একটা মনে রাখলে পারেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই। দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। যে কোনো একটা মনে রেখে যদি প্রশ্ন করেন তাহলে বাকিগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। তো দেখেন, দেওয়ানিতে রিভিউ এর বিধান আছে, কিন্তু ফৌজদারিতে রিভিউ এর বিধান নাই। এখন আমরা চলে আসি রিভিশন দায়েরের সময়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন তামাদি আইন পড়বো তখন দেখবো তামাদি আইনে 183টা অনুচ্ছেদ আছে। ওখানে আপিলের তামাদি মেয়াদ আছে, অন্যান্য সব কিছুর তামাদি মেয়াদ আছে, কিন্তু রিভিশনের কোনো তামাদি মেয়াদ নাই। ও দেওয়ানি রিভিশনেরও নাই, ফৌজদারি রিভিশনেরও নাই। তাহলে আপিলের তামাদি মেয়াদ কেমনে নির্ধারিত হবে? সরি, রিভিশনের তামাদি মেয়াদ কিভাবে নির্ধারিত হবে? ওই উচ্চ আদালতের নজিরে এসেছে যে আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও কি? তাহলে জেলা জজের কাছে আপিল 30 দিন, তাহলে রিভিশনও কতদিন? 30 দিন। হাইকোর্ট বিভাগে আপিল কতদিন? তাহলে হাইকোর্ট বিভাগে রিভিশন কতদিন? দেখেন, তো তামাদি আইন রিভিশন দায়েরের জন্য তামাদি মেয়াদ নির্ধারণ করা হয়নি, কিন্তু এই ক্ষেত্রে প্র্যাকটিস হলো, আন্ডারলাইন করেন, আপিল দায়েরের সময় রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে 90 দিনের মধ্যে, এবং জেলা জজের নিকট রিভিশন দায়ের করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তো আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি যে দেওয়ানি আদালত, দেওয়ানি রিভিশন দ্য কোড, দেওয়ানি রিভিশন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 কোন ধারার বিষয়বস্তু? এই বিথিকা বলেন, রিভিশন কোন আদেশে আছে? বলেন, রিভিশন কোন আদেশে আছে? আদেশ নাই তো। বলেন, 115 স্যার। 115 ধারা। আদেশ কত?
মনে হইতো স্যার দাঁড়া হয় আদেশ নাই স্যার আদেশ নাই, স্যার কেমনে বুঝলেন? বুঝছি স্যার নাই তাই পড়ান নেই পড়ান নেই দাঁড়া তাই তো হঠাৎ করে স্যার বলে তো মন খায় একদিন স্যার হঠাৎ করে বলে গেলে তারা ঘুরে যায় না সেটাই তো ভাবতেছি ওইটাই ভাবতেছি আমি কি বাড়ির কথা চিন্তা করতেছি আজকে তো শেষ হতে ক্লাস না শেষ হবে না নে। দেখেন শুরু থেকে নিতে পারলে শেষ হয়ে যেত। আদেশ। দেখেন বাদীর আরজি সংশোধনের দরখাস্ত না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, আরজি সংশোধনের আবেদন করে 6 দেশের 17 বিধিতে, তো 6 দেশের 17 বিধি আবেদন মঞ্জুর বা না মঞ্জুর হোক, অলওয়েজ প্রতিকার হচ্ছে রিভিশন। তো 3 নাম্বার প্রশ্নটা দেখেন, একজন সহকারী জজের কোন ডিক্রির বিরুদ্ধে রিভিশন, কোন ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে কোথায়? ডিগ্রি হলে হাইকোর্ট রফিন সাহেব কি উল্টা পাল্টা বলতেছেন কে? আদেশ হলে হাইকোর্ট হলে বলতেছেন জেলা জজ, জেলা জজ হলে বলতেছেন হাইকোর্ট। লোক আছে না। কালার করে এসএসসি রুটিন না দেখেন আদেশ হলে 4 নাম্বার দেখেন, দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি? আইনগত ভুল এবং ন্যায় বিচারে কি? ভুল এবং ন্যায় বিচারে বিঘ্ন ঘটা। পরের প্রশ্নটা দেখেন, একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে আদেশ রিভিশন মামলা হবে কোন আদালতে? হাইকোর্ট বিভাগে। ঠিক আছে। 6 নাম্বার প্রশ্নটা যদিও অনেক আগের, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেইবার দেখেন যে 7 লক্ষ টাকা মূল্যমানের একটি আরজি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় করা যাবে? এখন আপনার 7 লক্ষ হোক, 10 লক্ষ হোক, 5 কোটি হোক, আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দেয় 7 আদেশের 11 বিধিতে। 7 আদেশের 11 বিধির দরখাস্ত মঞ্জুর হইলে হলো সেটা হলো ডিক্রি, আর না মঞ্জুর হইলে হচ্ছে কি? আপিল অযোগ্য আদেশ। তাহলে আপিল অযোগ্য আদেশ হইলেই রিভিশন করতে হবে কোথায়? জেলা জজ আদালতে। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস দেখেন, মূল মামলা তো দায়ের করা যায় 3টা কোর্টে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ। জেলা জজে যায় বাট এক্সেপশনাল কিছু মামলা। তো এখানে যে টাকা মূল্যমানের হোক না কেন, আরজি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যান, এই 3টে শব্দ গোল্ডেন। আরজি খারিজের দরখাস্ত কি? প্রত্যাখ্যান। তাহলে আমি দেখবো যে আরজি খারিজের দরখাস্ত দেয় 7 আদেশের কততে? 11তে। আরজি খারিজের দরখাস্ত দেয় কে? বিবাদী। বিবাদী তাহলে বিবাদীর দরখাস্ত কি হয়েছে? নামঞ্জুর হয়েছে। তাহলে নামঞ্জুর হইলে এটা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। তাহলে করা যাবে কি? রিভিশন। তাহলে এই ক্ষেত্রে রিভিশন হবে কোথায়? জি ভাই, বিবাদী ওটা কাটেন। উনি ওই আর্থিক মূল্যমান ধরছে, বাট এখানে আর্থিক মূল্যমান পড়বেন না। আমি আবারও বলে দিই, রিভিশনের ক্ষেত্রে আর্থিক মূল্যমান ছয় না। হলে এটাই। আপনার ক্ষতি করে আসেনি কোনটা লেগে আমি জানি না। আমি একটা লেহি লিখতে থাকতে ওনার মন চাচ্ছে একটু লিখতে দেন। এই কিছু না ক্লাস করি বিধিকার মতো মেয়ের সামনে দেখবেন মুখ পুরাই আচ্ছা, তো নাই পয়সা নাই ওষুধ কিনতারি না এমন কোনো কি সাদে বিনা কিছু বলেন নাকি? বিনা শোনেন, আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আপিল রিভিউ, রিভিশন এগুলো নিয়ে আলোচনা করব। আর একটু বাকি আছে, বিবিধ বিষয় আছে, আর আছে প্রত্যার্পণ। তো বোঝাইতে আর একটু সময় লাগবে। আজকে থাক, এই পর্যন্ত থাক। আগামী দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 23তম ক্লাসে আমাদের। অনেকদিন তো পরীক্ষা নেওয়া হয় না, সামনে ক্লাসে কোনটা পরীক্ষা কি কোন অনেকদিন পরীক্ষা নেওয়া হয় না? এর আগে ক্লাসে গত ক্লাসে আগের ক্লাসে পরীক্ষা হয় না আপনার? কতদিনও তো পরীক্ষা হয়েছে। ফৌজদারি হোক আর যা হোক, পরীক্ষা তো হয়েছে। এইটাই এই কাহিনী ঠিক আছে কারণ এত কাজে ক্লাস করতে বিকেলে ক্লাসে পাইছে রাতে পরীক্ষা মানে গোলাই রাতের দুদিন